আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ছোড়ায় বিএসএফের দুঃখ প্রকাশ, সতর্ক অবস্থানে বিজিবি। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের পদযাত্রা, ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান। কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়তে চায় জামায়াত ইসলামী, জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান। এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো পুরো সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। আমগাছ কাটা নিয়ে কালীগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া প্রতিবাদের মুখে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ভারত। এর আগে সকালে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের আমগাছ কাটার অভিযোগে সীমান্তে জড়ো হয় এলাকাবাসী। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি চৌকা কিরণগঞ্জ সীমান্তে দ্রুত অবস্থান নিয়ে ভারতীয় বাহিনী ও জনগণকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বিকেল 4:30টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। এই সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ার কড়া প্রতিবাদ জানায় বিজিবি। নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নিবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারী সংগঠন ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের আন্ডারগ্রাউন্ড রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে। দুপুরের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় ফ্যাসিস্ট বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর বিশাল মিছিল নিয়ে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে থাকবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট তা বিনষ্ট হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রদলকে নিয়ে যে প্রপাগান্ডা চলে, যে ধরনের অপপ্রচার মিথ্যাচার চালানো হয়, সেই বিষয়ে আপনারা সর্বদা সজাগ থাকবেন।
ছাত্রলীগের অপকর্মের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তদন্ত প্রতিবেদন না দেয় ক্ষোভ জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, অপকর্ম তুলে ধরে দ্রুত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে। আপনারা যত দেরি করবেন তত এই ফেসিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে। যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা একীকৃত দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। সমাবেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, আওয়ামী দোসরদের নির্মূল না করা গেলে নষ্ট হবে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বেশ কিছু পণ্য সেবার উপর নতুন করে ভ্যাট এবং শুল্ক আরোপের ফলে দরিদ্র সাধারণ মানুষের জীবন ধারণ অসহনীয় হয়ে পড়ার আশঙ্কা করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অপরিণামদর্শী এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরোক্ষ কর না বাড়িয়ে সরকারি খরচ কমানো এবং বাজেটের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্বিন্যাসের তাগিদ দেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, পতিত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বেকারত্ব বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দরিদ্র ও সাধারণ মানুষ এমনিতেই চাপের মুখে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আসে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের শতাধিক পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ এবং কর অব্যাহতির সিদ্ধান্ত। বিএনপি বলছে এতে আরো দুর্দশা বাড়বে দরিদ্র ও সাধারণ মানুষের। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পরোক্ষ কর না বাড়ানো, সরকারি খরচ কমানো, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রাখা সহ চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কিছু উপায়ও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। উচিত ছিল একটা অল্টারনেটিভ গুলো, যে অপশনগুলো, অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা, ওগুলোর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করা যেত, যেটা আমরা সাজেস্ট করেছি এখানে। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও আর্থিক খাত সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সরকার অবিবেচকের মতো শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আগারগাঁওয়ে বিআইসিসিতে সেমিনারে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। এ সময় প্রত্যক্ষ পরোক্ষ কর আদায়ে এনবিআরকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। রিপোর্ট শারফুল আলমের। দেড় দশকের অর্থনীতির ক্ষয়ক্ষতি, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়। সেখানে বেশ কয়েকটি খাতে দ্রুত আর্থিক সংস্কারের সুপারিশ করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান।
যেই সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাব। বর্তমানে বছরে 4% হতে পারে, যদি 4% হয় সেটাও খুব ভালো অর্জন হবে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। এই আগামী অর্থবছর 26-এর বাজেট 8 লক্ষ কোটি টাকা বেশি বাজেট করার সুযোগ নাই। রেভিনিউর ক্ষেত্রেও 5,42,000 কোটি টাকার মতো আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি। একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রকৃতি। ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় পার হচ্ছে জানিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা। অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন তারা। I am as old as I look. আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। I am facing one of the most difficult years in my life. But our businesses are feeling stress. We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. Direct এবং indirect taxes এই কম্বিনেশনটা শুধু only direct taxের উপরে ডিপেন্ড করাটা maybe for a mature economy is very good. But for an unregulated market like ours, the indirect taxes are critically important. Enforcement is very, very important. টিসিবির সাশ্রয়ী দামের পণ্যে দর কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে বলেও অনুষ্ঠানে জানান বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোরআনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলাম। রাজশাহী ও নাটোরে কর্মী সভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। যতদিন পর্যন্ত বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জামায়াতের সংগ্রাম চলবে বলেও জানান দলটির আমির। রাজশাহী নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 16 বছর পর রাজশাহীর মাটিতে এই সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলাম। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মী সভায় অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তরুণদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না? এখানেও চাঁদাবাজি হয়, এখানেও ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান। এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। এর আগে নাটোরে পথসভায় দেয়া বক্তৃতায় আমিরে জামাত বলেন, যতদিন পর্যন্ত বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জামাতের সংগ্রাম চলবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে, দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে, লড়াই আমাদের ততদিন চলবে ইনশাআল্লাহ। লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। মুক্তির আন্দোলন শেষ হয়ে যায়নি স্মরণ করিয়ে দিয়ে জামাতের এই শীর্ষ নেতা বলেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বুকে ধারণ করে রাখতে হবে এই স্লোগান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাংবিধানিক স্বীকৃতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদ সমাবেশে তারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার যদি ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানান তারা। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে গত 16 জানুয়ারি এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এই সমাবেশ।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই মনে করিয়ে দেয়। এই আক্রমণের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা আমাদেরকে সবসময় পৃথক করে রাখতে চায়, বিচ্ছিন্ন করে রাখতে চায়। শান্ত মানুষকে যখন অশান্ত করে তোলে, ঠিক সেইভাবে আদিবাসীরা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করবে না। আগুনে ঘি ঢাললে যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ হবে আদিবাসীরা। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত জুলাই বিপ্লব সরকার যদি ফ্যাসিবাদী আচরণ করে, তাহলে আবারও গণঅভ্যুত্থানে নামবে ছাত্র জনতা। 15 বছর ধরে যে শাসন এবং কর্তৃত্ববাদের চেহারা তা এই সরকারের মধ্যে দিয়ে বসেছে। আপনারা যদি এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত যোগানো বন্ধ না করেন, তাহলে আপনাদেরও পরিণতি স্বৈরাচার হাসিনা সরকারের থেকে ভিন্ন কিছু হবে না। এ সময় কাদের প্ররোচনায় পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, সরকারকে এর জবাব দিতে হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবাইদা নাসরিন। আমাদের অবস্থান স্পষ্ট, শুধুমাত্র এই গ্রেপ্তার করা নয়, বিচার করা নয়, সঙ্গে সঙ্গে সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী হিসেবে দিতেই হবে। এবং অচিরে আমরা সবাই দেখে যেতে চাই, এই গ্রাফিতি পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। অন্যতম জায়গা ছিল। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। কোনো ধরনের দক্ষতা ছাড়াই প্রশাসন ক্যাডারের সদস্যরা অন্য ক্যাডারগুলোতেও জায়গা দখল করে আছে বলে অভিযোগ করেছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। রাজধানীতে এক সেমিনারে সংগঠনটির সমন্বয়ক ডক্টর মফিজুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনা করেন। প্রশাসনে বৈষম্য নিরসন সহ উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান তারা। রাসনা দাসের রিপোর্ট। প্রশাসন ক্যাডারের সাথে অন্য ক্যাডারদের গ্রেড ভিত্তিক বৈষম্যের চিত্র তুলে ধরা হয় এই সেমিনারে। এতে দেখা যায় প্রশাসন ক্যাডারে ৭,০৭৬ জনের মধ্যে গ্রেড 1 ১০৪ জন, গ্রেড 2 ৪৬১ জন ও তৃতীয় গ্রেডে ৮৫১ জন। অথচ ৩২,০০০ স্বাস্থ্য ক্যাডারের মধ্যে একজনও গ্রেড 1 ও গ্রেড 2 অফিসার নেই। স্বাস্থ্য, কৃষি, পুলিশ ও পশু সম্পদ ক্যাডারের ক্ষেত্রেও প্রায় একই রকম বৈষম্য। পদোন্নতি সহ সব ক্ষেত্রে আধিপত্যের মাধ্যমে প্রশাসন ক্যাডার এইসব বৈষম্য করছে বলে অভিযোগ তাদের। যে সকল পেশাদারী ক্যাডার রয়েছে তারা কর্মস্পৃহা হারিয়ে ফেলেছে, তারা তাদের কাজ করতে পারছে না। সেজন্য এই ক্যাডার বৈষম্য আরেকটি সিভিল সার্ভিসের বড় বৈষম্য। নির্বাহী বিভাগ যদি এভাবে এনক্রচ করে অন্যান্য জায়গার উপরে, তাহলে এইটা কনস্টিটিউশনাল ভায়োলেশন হচ্ছে না? আসলে যার যার মন্ত্রণালয়ে তার সচিব হওয়া দরকার। সিভিল সার্ভিসের সকল বৈষম্য দূর করতে একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবি জানান সংশ্লিষ্টরা। যারা ওখানে বসছেন তার ব্যক্তিগত স্বার্থের দ্বারা বিবেচনা করলে এটা চলবে না। এইখানে চিন্তা করতে হবে যে আলটিমেটলি রাষ্ট্র, দেশ, সমাজ সেটার দ্বারা উপকৃত হলো কিনা। সেই নীতি নির্ধারণের জায়গাতে বড় একটা সমস্যা হচ্ছে, একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, সাবেকরা বর্তমানদের ক্ষমতা রক্ষা করছে। আপনার আন্দোলনের ন্যূনতম সাফল্য এই অন্তর্বর্তী সরকারের সময় আদায় করতে হবে, এটাই সময়। আমরা কি এই পরিবর্তন চেয়েছি? এই আমলা নির্ভরতা চেয়েছি? এই আমলা নির্ভরতা কোনোভাবেই চলতে পারে না। সিভিল সার্ভিসের 25 ক্যাডার নিয়ে গঠিত সংগঠনটি বলছে, নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ স্থানে কোনো ধরনের দক্ষতা ছাড়াই প্রশাসন ক্যাডারের সদস্যরা সব সেক্টরের শীর্ষে বসে সেগুলোকে অদক্ষ বানিয়ে রেখেছে। এই অভিযাত্রা সফল হবে না যদি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম বিষয়ক উন্মুক্ত সেমিনারে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, শেখ হাসিনা যেমন তার বাবার বিচার করেছে, তেমনি তাকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ রশিদুজ্জামান। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতি ইবিসাসের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে, তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বিজনেস সেন্টার বানাতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ। শিক্ষার্থীদের ওপর টিউশন ফির চাপ না বাড়িয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান জানান তিনি। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে শিক্ষার মান উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ বাড়ানোর তাগিদ দেন ইউজিসি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সরকারির পাশাপাশি দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে শখানেকের বেশি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান প্রশংসিত হলেও বেশিরভাগেরই শিক্ষা কার্যক্রম নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সাথে শিক্ষার্থীদের উপর রয়েছে অতিরিক্ত টিউশন ফির বোঝা। ব্যবসায়িক লক্ষ্য থেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কারণকেই দায়ী করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফয়েজ। আমি মনে করি শিক্ষার্থীদের উপরে খুব বেশি চাপ পড়ছে, তারা হয়তো এইটা মেনে নিচ্ছে, হয়তো তার জমি বিক্রি করে কিংবা অনেক কিছু দিক দিয়ে স্যাক্রিফাইস করে তারা মেনে নিচ্ছে, বাবা আমার একটা যে ছেলেটাকে উচ্চশিক্ষিত করব, কিন্তু সেই করতে গিয়ে হয়তো একটা পরিবারের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। যারা প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে বা কন্ট্রিবিউট করছে, তারা সেই কন্ট্রিবিউট করার জায়গাটাকে কিভাবে দেখছে? তারা কি একটা নিজের স্বার্থে কন্ট্রিবিউট করছে ফাইন্যান্সিয়ালি, অর সোশ্যাল রেসপন্সিবিলিটি জিনিসটাকে ধারণ করে তারা কাজ করছে? ইফ ইট ইজ এ বিজনেস সেন্টার, আমরা এটাকে কোনোভাবেই চলতে দেব না। তিনি মনে করেন সরকারি কিংবা বেসরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠানেই গবেষণার সুযোগ খুবই সীমিত। একই সাথে অবকাঠামোগত নানা সংকটে নিশ্চিত হচ্ছে না শিক্ষার মান। গবেষণা আমরা পিছিয়ে আসি বলে এই অবস্থা। আদারওয়াইজ আরেকটা হচ্ছে ফ্যাসিলিটিস, আদার ফ্যাসিলিটিস, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, কি বেশ এটার জন্য গবেষণার সাথে সংশ্লিষ্ট। গবেষণা খাতে সরকারকে অনেক সুযোগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। প্রাইভেট সেক্টরেও গবেষণা এনকারেজ করার জন্য পিএইচডি প্রোগ্রামের কথা ভাবছি। মান ও অবকাঠামোগত সুবিধা বিবেচনায় ক্যাটাগরি ভাগ করে বিশ্ববিদ্যালয়গুলোকে তদারকি করার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে, কোনটাকে ভালো বিশ্ববিদ্যালয় বলবো, অনেক ভালো বলবো, সবকিছু মিলে অনেক কিছু করার বাকি আছে, খারাপ বলার আগে বলবো যে ভালো হওয়ার সুযোগ আছে। মেধার ভিত্তিতে যেন শিক্ষক নিয়োগ দেয়া হয় তা নিশ্চিত করারও তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। গুলোকে কিভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিজেকে মালিক মনে করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে খুলনার পাইকগাছায় 2000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র মানুষের সহায়তায় তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের কল্যাণমূলক কাজ চলমান থাকবে বলে জানান তিনি। এ সময় লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান আনোয়ার আলদিন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আগামী 6 মাসের মধ্যেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি জানান, পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নয়ন ও পলিসি পরিবর্তনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে। তরিক ইসলামের রিপোর্ট। পুঁজিবাজারের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ডিএসসি চেয়ারম্যানের সাথে আলোচনা করতে রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে টক উইথ মমিনুল ইসলাম আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMGF। আমাদের প্রসেসগত কিছু এখনো পর্যন্ত সীমাবদ্ধতা আছে। এ সময় চেয়ারম্যান জানান, কোনো চাপে নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ। নীতিগত পরিবর্তনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। যে কোনো সংস্কারই নিষ্ফল হয়ে যাবে যদি
আমরা বিনিয়োগকারীদের আস্থা ধরে না রাখতে পারি ইন দ্য মিন টাইম। সেই জন্য শর্ট টার্মে কি কি করা উচিত, একটা হচ্ছে যে ট্যাক্সে কি ধরনের একটা বেনিফিট, সো ফিসক্যাল পলিসির জায়গায় কি করা উচিত, দ্বিতীয়ত খুব দ্রুত কিছু ভালো শেয়ার আমরা কিভাবে মার্কেটে আনতে পারি। বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ চলছে বলেও জানান ডিএসই চেয়ারম্যান। আগামী 3 মাসের মধ্যে দেখবেন যে এগুলো ফলাফলও পাওয়া যাচ্ছে। আমরা মাল্টিন্যাশনালগুলোর সাথে কথা বলছি, রেগুলেটরের পক্ষ থেকে, স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, যে হাউ ক্যান উই ব্রিং ইউ টু দ্য মার্কেট। জোর করে আনলে যেটার আবার অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, সেক্ষেত্রে ওনাদেরকে আগ্রহী করার জন্য ওনাদের বাধাগুলো কি কি আছে, বিএপিএলসির সাথে আমরা কথা বলছি। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুরক্ষায় বিশেষ নীতি প্রণয়নের কথাও জানান চেয়ারম্যান মমিনুল ইসলাম। আমরা পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাবো এবং এর জন্য যা যা করার আমরা করার চেষ্টা করছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় দীর্ঘ 15 মাস ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার পর কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি। ইসরায়েলের মন্ত্রিসভা হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থন দিয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর গাজায় আনন্দের বন্যা বয়ে যায়। মানুষরা বেরিয়ে আসে পথে, স্মরণ করেন তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। এর আগে বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান শর্তের অসম্পূর্ণ অংশ যুক্ত করতেই এই বিরতি। We made clear there was a path to mutual return to compliance if Tehran was willing to take the steps necessary. এদিকে গত বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের অবসানে বুধবার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। হামাস ও ইসরায়েলের দুপক্ষই আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা জানায়। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ বন্দীদের মুক্তি দেবে। এছাড়া ফিলিস্তিন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দেয়া এবং যুদ্ধের স্থায়ী সমাধান অন্যতম। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করেন। حزبالله و حماس چیزی ازش باقی نمونه ولی خب الان به دنبال آتش بس بود. অপরদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যুদ্ধবিরতি চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। I worry about is the second and third phase of the deal because the first phase is only 33 hostages. 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলায় গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 46,500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। রাশিয়ার সাথে 20 বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি করেছে ইরান। শপথ নেওয়ার পর প্রথম রাশিয়া সফরে এসে এই চুক্তি সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আওতায় আগামী 20 বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াবে দুদেশ। চুক্তি সই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শুধু নিরাপত্তা খাতই নয়, এর মাধ্যমে দেশ দুটি নিজেদের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াবে। এছাড়া এখন থেকে ক্রেমলিন ও তেহরান নিজেদের মধ্যে আর্থিক লেনদেন ডলারের পরিবর্তে নিজ নিজ মুদ্রায় করবে বলেও জানানো হয়।
ফেসবুকে ভাইরাল ছবির উপর নির্ভর করে ডেল্টা হেলথ কেয়ার রামপুরা লিমিটেড হাসপাতালের কর্মচারীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর মিথ্যা মামলায় হাসপাতালের কর্মচারীদের আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে ডেল্টা হেলথ কেয়ারের কারো জড়িত থাকার প্রমাণ নেই বলেও দাবি করেন তারা। অবিলম্বে নিরপরাধ কর্মচারী ও কর্মকর্তার মুক্তির দাবিও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বুড়িগঙ্গা সহ বিভিন্ন নদী দখল ও দূষণমুক্ত করতে অববাহিকার সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। নোঙর আয়োজিত বুড়িগঙ্গার জলে আঁকা জলরং আর্ট ক্যাম্পে তারা বলেন, নদীর প্রাণ প্রকৃতি রক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকার পাশাপাশি প্রশাসনকেও তৎপর হতে হবে। এই আয়োজনে আর্ট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রশিল্পীরা অংশ নেন। এছাড়া পরিবেশবাদী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এখন পার্টেক্স খেলার খবর। নেপালকে 5 উইকেটে হারিয়ে মালয়েশিয়ায় জয় দিয়ে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। মাত্র 53 রানের টার্গেটে নেমে দলের 11 রানে সুবর্ণা, ফাহমিদা এবং জুয়ারিয়ার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত 40 বল হাতে রেখে 5 উইকেটে 53 রান তুলে জয় পায় জুনিয়র টাইগ্রেসরা। দলের পক্ষে সর্বোচ্চ 16 রান করেন সাদিয়া ইসলাম। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন 12 রান। এর আগে মালয়েশিয়ার বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সুমাইয়াদের স্পিনে কুপোকাত হয় নেপালিজরা। মাত্র 52 রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রভিন। সীমানা কেসের ব্যাট থেকে আসে 10 রান। বাংলাদেশি বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া 11 রান, 2টি এবং 1টি করে উইকেট তুলে নেন নিশি, ছোঁয়া ও আনিসা। নেপালের 5 জন ব্যাটার রান আউট হন। রহমতগঞ্জকে একমাত্র গোলে হারিয়ে পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় স্থানটা আরও মজবুত করল ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে খেলা শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে দুদল। সমান সুযোগ পেলেও প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আকাশী হলুদ শিবির। খেলার 68 মিনিটে শাকিল হোসেনের গোলে লিড নেয় তারা। তবে পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। বারবার হানা দেয় আবাহনী সীমানায়, কিন্তু সাফল্য পায়নি। এই জয়ে লিগের 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল জায়ান্ট আবাহনী। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল রহমতগঞ্জ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে নিউজ 24। গুলশানে মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ স্কয়ার গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিভিন্ন সংবাদ মাধ্যমের 33টি প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশ নেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা। দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া। সাউন্ড গ্রেনেড ছোড়ায় বিএসএফ এর দুঃখ প্রকাশ। সতর্ক অবস্থানে বিজিবি। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের পদযাত্রা। ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান। কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়তে চায় জামায়াত ইসলামী। জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান। এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার। শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।